নমস্কার, আমি ইন্দ্রনীল। নমস্কার, আমি মৌমিতা। আমরা আবারও চলে এসেছি আপনাদের কাছে গল্প নিয়ে সাথে। আজ যে গল্পটি আপনাদের জন্য বেছেছি সেটি সুচিত্রা ভট্টাচার্যের লেখা খুব সুন্দর ছোট একটি আকর্ষণীয় গল্প। গল্পের নাম চারুহাসিনীর দেওয়াল সিন্ধু। তাহলে শুনতে থাকুন আজকের গল্প চারুহাসিনীর দেওয়াল সিন্ধু। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং গল্পটি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প, সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প চারুহাসিনীর দেওয়াল সিন্ধু। চারুহাসিনীর মৃত্যুর পর মহা ফাঁপড়ে পড়ে গেছেন তার 3 ছেলে। আজ 15 দিন হলো মারা গেছেন চারুহাসিনী। তার শ্রাদ্ধ, শান্তি, পারলৌকিক ক্রিয়াকর্ম চোখা পর্যন্ত কোনো ঝঞ্ঝাট ছিল না। তারপরেই দেখা দিয়েছে সমস্যাটা। চারুহাসিনীর দেওয়াল সিন্ধুকটি কিছুতেই খোলা যাচ্ছে না। চারুহাসিনীর সিন্ধুকের অন্দরমহলটি অতি মূল্যবান। তার ছেলে বউ, নাতি নাতনিরা তো বটেই, লতায় পাতায় আত্মীয় থেকে শুরু করে এই মায়াপুর গ্রামের নাচা বুড়োরা পর্যন্ত জানে এই সিন্ধুকে সর্বস্ব লুকিয়ে রাখতেন চারুহাসিনী। এই সর্বস্বর পরিমাণ নেহাত কম নয়। জমি বাড়ির দলিল তো আছেই, সঙ্গে সোনা দানা, টাকা পয়সা কি আর কিছু নেই? চারুহাসিনীর ছেলেদের বিশ্বাস, সিন্ধু খুললে মাথা পিছু 1,00,000-2 লাখ তো জুটবেই, বেশিও হতে পারে। নিজের ভাগ গুছিয়ে নিয়ে সবাইকে এবার ফিরতে হবে না নিজের জায়গায়। হ্যাঁ, নিজের জায়গা। মায়াপুরে বাড়ি বটে, তবে চারুহাসিনীর কোনো ছেলেই আর এখানে থাকে না। সত্যি বলতে কি, তারা বছরান্তে এই গ্রামের ছায়াও আর মারায় কিনা সন্দেহ। তারা সব শহুরে মানুষ, কাজের লোক। অজগায় পড়ে থাকা বুড়ি মাকে দেখতে আসবার সময় কোথায় তাদের? বড় জোর বিজয়ার পর ছুটতে ছুটতে এলো। প্রণামটি সেরে রাত পোহাতে না পোহাতে আবার যে যার মতো ফিরে গেল। ব্যাস, মার সঙ্গে সম্পর্ক শেষ। নাতি নাতনিরাও সব শহুরে ছেলে মেয়ে। গ্রামে এসে তাদের একটি দিনের তরে মন টেকে না। এবারে অবশ্য সকলকেই আসতে হয়েছে, থাকতেও হয়েছে ধায়ে পড়ে। মার মৃত্যু বলে কথা, সেই চলে গেলে 5 জনকে দেখিয়ে মার জন্য চোখের জল না ফেললে, ঘটা করে শ্রাদ্ধ শান্তি না করলে লোকে নিন্দে করবে না? এখন মানে আখের গুছিয়ে ফিরতে পারলে সকলের সব দিক থেকেই মঙ্গল। শুধু এক সিন্ধু খোলবার সমস্যাটাই এমন ফ্যাসাদে ফেলে দিল। দেওয়ালে গাঁথা সিন্ধুকটা আছে 2 তলার বড় ঘরে। মায়াপুরেরই এক নামী কর্মকার বলরামকে দিয়ে এটা বানিয়েছিলেন চারুহাসিনী শ্বশুরমশাইয়ের বাবা। অনেক কাল আগে, যখন এই বাড়ি তৈরি হয়েছিল সেই সময়। সিন্ধুকটা আকারে প্রকাণ্ড নয়, দৈর্ঘ্যে প্রস্থে কোনো দিকেই 2 ফুট বেশি হবে না, তবে জিনিস হিসেবে ভারী মজবুত। মোটা লোহার বডি, চওড়া পেতলের হাতল, তার পাশে ইয়া পেতলের এক চাকা। সিন্ধুক খোলা বন্ধ করবার পদ্ধতিটাও ভারী বিটকেল। 10-10খানা চাবি আছে সিন্ধুকের। প্রত্যেকটি চাবিতে আলাদা আলাদা নম্বর, 0 থেকে 9। ইচ্ছে করলে 10টা চাবি দিয়েও সিন্ধুক খোলা বন্ধ করা যায়, আবার চাইলে একটা চাবি দিয়েও। অনেকটা আজকালকার কম্বিনেশন লক সিস্টেমের মতো। কায়দাটা আর একটু খোলসা করা যাক। কেউ যদি শুধু 1 নম্বর চাবি ব্যবহার করতে চায়, তবে তাকে 1 নম্বর চাবি ঢুকিয়ে চাকাটাকে 1 পাক ঘোরাতে হবে। আর 5 নম্বর ব্যবহার করতে চাইলে 5 লেখা চাবি ঢুকিয়ে চাকা ঘোরাতে হবে 5 বার। 0 নম্বর চাবির জন্য চাকা ঘুরবে 10 বার। আর কেউ যদি একসঙ্গে 2টো চাবি ব্যবহার করতে চায়, ধরা যাক 1 আর 2, তখন 1 নম্বর চাবি আগে ঢুকিয়ে চাকা 1 বার ঘোরাতে হবে, তারপর 2 নম্বর চাবি ঢুকিয়ে চাকা 2 বার। আর যদি কেউ
একসঙ্গে 9টা চাবি ব্যবহার করতে চায়। ধরা যাক 9, 8, 1, 2, 7, 6, 3, 4, 5। তাহলে তাকে প্রথমে 9 নম্বর চাবি ঢুকিয়ে চাকা 9 বার ঘোরাতে হবে। তারপর 8 নম্বর চাবি ঢুকিয়ে চাকা 8 বার। তারপর 1 নম্বর চাবি ঢুকিয়ে চাকাটাকে 1 বার। সেই 5 পর্যন্ত। খোলার কৌশল ঠিক এর উল্টো, অর্থাৎ শুরু করতে হবে 5 নম্বর থেকে আর চলবে সেই 9 পর্যন্ত। কেবল চাকা ঘুরবে উল্টো দিকে। অর্থাৎ কিভাবে সিন্দুকটা বন্ধ করা হয়েছে সেটা জানা না থাকলে কোনোভাবেই সিন্দুক খোলা সম্ভব নয়। এবং এই নিয়েই যত গন্ডগোল। চারুহাসিনী ঠিক কোন কোন নম্বরের চাবি দিয়ে সিন্দুক বন্ধ করেছেন তা কাকপক্ষীও জানে না। সারা দিন ধরে চারুহাসিনীর 3 ছেলে, ছেলের বউ আর 5 নাতি নাতনি একটার পর একটা চাবি ঢোকাচ্ছে আর চাকা ঘোরাচ্ছে, কিন্তু সিন্দুকের দরজা অনড়। মাঝখান থেকে চাবি ঘোরাতে ঘোরাতে সকলের পিঠ কাঁধ ব্যথা হয়ে গেল। কেউ বা হট ওয়াটার ব্যাগ চাপছে কাঁধে, কেউ বা নুনের পুলটিস দিয়ে গরম সেঁক দিচ্ছে, কেউ বা ঘ্যাসর ঘ্যাসর মলম ঘষে চলেছে। হতাশ হয়ে রাতে ছাদে মিটিংয়ে বসলো সবাই। নিয়ম ভঙ্গের দিন আজ। খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ হয়েছিল। পুকুরে জাল ফেলিয়ে ইয়া বড় বড় কাতলা মাছ ধরিয়েছিল এই বাড়ির পুরনো কাজের লোক নীলমাধব। সেই মাছের কালিয়া, সঙ্গে মুড়ি ঘন্ট, দাঁতখানি চালের ভাত, নিজেদের ক্ষেতের শাকসবজি, দই, মিষ্টি, ইলাহি আয়োজন। এত আহারের পরেও কারোর মনে সুখ নেই। বসন্তকালে মিঠে মিঠে দক্ষিণা বাতাস বইছে, আকাশে সুন্দর চাঁদও উঠেছে একটা। তবু কারোর কিছুই ভালো লাগছে না। সকলেই শুধু ওর মুখের দিকে তাকায় আর ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে। এক সময় আর চুপ করে থাকতে পারল না চারুহাসিনীর বড় ছেলে শ্যামাকান্ত। বর্ধমান স্টেশনের ধারেই এক স্টেশনারি দোকান আছে তার, রমরমা ব্যবসা। সে ভারী কি দোকানদারি গলায় বলে উঠল, কি রে, আর কতক্ষণ এভাবে গুমসুম মেরে কাউন্টারে বসে থাকবো? হ্যাঁ, মালপত্র কিভাবে গস্ত করা যায় তার একটা পরামর্শ দে। ছোট ছেলে রমাকান্ত রেলের চাকরি, চিত্তরঞ্জনে পোস্টেড। বিরক্তি ভরা স্বরে সে বলল, আমি তো অনেকক্ষণ থেকে সান্ডিং করবার উপায় বাতলে দিয়েছি। সিগন্যাল ডাউন হয়ে গেছে, এবারে সিন্দুকটা ভেঙে ফেলো। শ্যামাকান্তর বউ শ্যামলী হাঁ হাঁ করে উঠল, যা, তা কি করে হয়? মাত্র কদিন আগে মা মারা গেছেন, এখনই সিন্দুক ভাঙলে লোকে যে ছিচি করবে। ছিচি করবেন না? মেজ ছেলে সুধাকান্ত রানীগঞ্জে এক কয়লা খনির ওভারসিয়ার। সে প্রায় সঙ্গে সঙ্গে খেঁকিয়ে উঠেছে, আরে লোকের ছিচি করবার কি আছে? খাদান আমাদের, কোদাল বেলচা আমাদের, কিভাবে কয়লা তুলবো সে আমরাই ঠিক করব। আহা, উত্তেজিত হচ্ছ কেন? সুধাকান্ত স্ত্রী সুমতি স্বামীকে শান্ত করবার চেষ্টা করল। আচ্ছা, বলছি কি, সেই বলরামের নাতিকে ডেকে আনলে হয় না? সেও তো শুনেছি তালা চাবি ভালোই বানায়। সে যদি একটা সবখোল চাবি দিয়ে লকটা খুলে দিতে পারে। রমাকান্তর বউ রমলা বলে উঠল, তোমার দেওর তো সকালেই বলরামের নাতির কাছে গিয়েছিল, সে সাপ বলে দিয়েছে এই সিন্দুক খোলা তার কম্য নয়। শ্যামাকান্ত বলল, কিন্তু সিন্দুকটা কোনোদিনই খোলা যাবে না, এ নিশ্চয়ই মা চাননি। অবশ্যই মা কাউকে না কাউকে বলে গেছেন। সুমতি বলল, আমরা তো মারা যাওয়ার আগেই এসেছি, মার তখনও পুরো জ্ঞান ছিল। মার মুখে গঙ্গা জল দিলাম, হরিনাম শোনালাম, কই মা আমাকেও তো কিছু বলে যাননি। রমাকান্ত সন্দিগ্ধ চোখে মেজ বৌদির দিকে তাকালো। বোধ হয় কথাটা বিশ্বাস করল না। তাদের 3 ভাইয়ের পরিবারে এতটুকু সদ্ভাব নেই। নিহাত আজ অবস্থার ফিরে পড়ে সকলে একত্র হয়েছে। সে বেশ চিমটি কাটা সুরে বলল, হয়তো মা তোমাকে বলতে চাননি, হয়তো কাজের লোকেদের বলে গেছেন।
শ্যামাকান্তর বড় ছেলে রাজা এবারে ক্লাস 12-এ উঠেছে। নাকের নিচে ঘন গোফের রেখা, গলাটাও দিব্যি হেড়ে হেড়ে। সে পাশ থেকে ফুট কাটল। ওদের কাছে বলে যাওয়াই তো স্বাভাবিক, ওরাই তো ঠাম্মার সেবা যত্ন করত। সুধাকান্তর মেয়ে টুনটুনি এখন ক্লাস 9-এ। ইনুনি দুলিয়ে বেশ টুকুর টুকুর কথা বলে। সে টুকুস করে মন্তব্য জুড়ল, রাজা তা ঠিকই বলেছে, নীলমাধব জ্যাঠারাই তো ঠাম্মার আপনজন ছিল। বড়রা সকলেই যেন বেশ অস্বস্তিতে পড়ে গেছে। এও মুখ চাওয়াচাই করছে। শ্যামাকান্ত মার গলায় বলল, বেশ, তাহলে মান খুইয়ে কাজের লোকেদেরই ডাকা যাক। নীলমাধব, কমলমণি, মানদা ওরাই এসে বলে দিক। এক হাঁকে 3 জন ছাদে হাজির। কমলমণির বয়স বছর 60। সেই বাড়িতে রান্নার কাজ করছে বহুকাল। প্রশ্ন শুনে উত্তর দেবে কি হাউ মাউ করেছে। আমি কিছু বলতে পারবুনি, আমি কিচ্ছুটি বলতে পারবুনি। মানদার বয়স 50। সে ছিল চারুহাসিনী সর্বক্ষণের সঙ্গী। গিন্নিমার মৃত্যুতে ভারী ভেঙে পড়েছে। কাঁদো কাঁদো গলায় সে বলল, মা কি একটা চিঠির কথা বলেছিলেন বটে, আমার ঠিক মনে নেই। বৃদ্ধ নীলমাধবের উত্তরটাই চমকপ্রদ হলো। সে বলল, মা আমায় বলেছিলেন তোমাদের নাকি সব জানিয়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন? আমাদের? কি বলেন, জানিয়ে দিয়েছেন আমাদের? একসঙ্গে 3 ভাইয়ের গলা ঠিকরে উঠল। বুড়ো বয়সে কি ভীমরতি হয়েছে নাকি? কবে জানিয়েছেন মা? চারুহাসিনীর এই 3 ছেলেকেই কোলে পিঠে করে মানুষ করেছেন নীলমাধব। কিন্তু তারা এখন আর তাকে একটুও মান্যিগণ্য করে না, বরং পান থেকে চুন খসলেই বিশ্রীভাবে তেড়ে ওঠে। তবু নীলমাধবের তাদের উপরে রাগ নেই। সে বিনীত গলাতেই বলল, পুজোর পর উনি নাকি তোমাদের সকলকে চিঠি দিয়েছিলেন, আর তাতেই নাকি। শ্যামাকান্ত সুধাকান্তর দিকে ঘুরে তাকালো, সুধাকান্ত রমাকান্তের দিকে। রমাকান্ত বলে উঠল, ফের বাজে কথা, সেই চিঠিতে তো সিন্ধুকের কথা ছিল না, অন্তত আমারটাতে তো নয়। শ্যামাকান্ত বলল, আমার চিঠিটা তো বর্তমানে রেখে এসেছি, তোমাদের কারোর চিঠি কি সঙ্গে আছে? একবার দেখা যায়। রমাকান্তর মেয়ে বুলবুলি সুধাকান্তর ছোট ছেলে ঝাঁটুর সঙ্গে খুনসুটি করছিল। সে হঠাৎ চেঁচিয়ে উঠল, ঠাম্মার চিঠি তো মা পেলে দিয়েছিল, ওটা এখন আমার কাছে আছে, আমি ঠাম্মির সব চিঠি রেখে দিই। রমা অপ্রতিভ স্বরে বলে উঠল, যা, ফেলবো কেন? হয়তো কাজের লোকটা ঝাঁট দিতে গিয়ে। তোর কাছে এখন আছে চিঠিটা? আছে তো, জানা নিয়ে আয়। শুধু মুখের কথা খসবার অপেক্ষা। বুলবুলি নিমেষে উড়ে গেল নিচে। উড়তে উড়তে মিনিট 5-এর মধ্যেই ফিরল, হাতে একটা মলিন পোস্ট কার্ড। চাঁদের আলোতেই চিঠিটা পড়বার চেষ্টা করলো সবাই, পারল না। দোতলা থেকে হ্যারিকেন আনানো হয়েছে, সেই আলোতে শেষে জোরে জোরে পড়া হলো চিঠি। স্নেহের রমা, আশা করি তুমি, বৌমা এবং বুলবুলি কুশলেই আছো। বিজয়ার পর আসিয়াছিলে, একবেলাও থাকিলে না, মনে বড় দুঃখ পাইয়াছি। যাজ্ঞে, কি আর করা যায়, তোমরা তোমাদের সংসার লইয়া সুখে থাকো। আমার দিন ফুরাইয়া আসিতেছে, শেষ কটা দিন শ্রীহরির অষ্টোত্তর শতনাম জপ করিয়াই কাটাইয়া দিব। নাম জপের অপার মহিমা, ইহাতেই চিত্ত শীতল হয়। আমার মৃত্যুর পর কথাটি স্মরণে রাখিও, আশীর্বাদ নিও। ইতি হতভাগিনী মা। একটুক্ষণ সকলেই চুপচাপ। তারপর সুধাকান্ত বলে উঠল, আশ্চর্য, মা তো এই একই চিঠি আমাকেও লিখেছিলেন। শ্যামলী অস্ফুটে বলল, হ্যাঁ, আমাদের চিঠির ভাষাও তো এই একই ছিল।
আবহাওয়া গম্ভীর হয়ে গেছে। তার মধ্যেই সুমতি বলে উঠল, কি কাণ্ড! মা কি এই একটাই চিঠি লিখে ফটোকপি করেছিলেন নাকি? শ্যামাকান্ত মেজার মুখে বলল, মা তো প্রায় সবসময় এই ভাষাতেই চিঠি লিখতেন, কিন্তু এতে সিন্ধু খোলবার কথা কোথায়? সুধাকান্ত কটমট করে নীলমাধবের দিকে তাকালো। কি রে, তুই আমাদের সঙ্গে ফাজলামি করছিলি নাকি? নীলমাধব মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, আমাকে মা তো ওই কথাই বলেছিলেন, বিশ্বাস করো। বলেছিলেন ওরা যদি সিন্ধু খোলার কথা তোলে তাহলে আমার শেষ চিঠির কথা মনে করিয়ে দিস। কথা চালাচালির মধ্যে হঠাৎ রাজা এগিয়ে এলো। ফস করে চিঠিটা নিয়ে নিয়েছে মামার হাত থেকে। উল্টে পাল্টে দেখল, শুঁকছে। শ্যামলীর দিকে এগিয়ে দিয়ে বলল, দেখো তো পেঁয়াজের গন্ধ পাও কিনা। শ্যামলী অবাক হয়ে ছেলের দিকে তাকালো। তারপর চিঠিটা শুঁকতে শুঁকতে বলল, কই না তো। তাহলে বোধহয় গন্ধ উঠে গেছে বলেই মার হাত থেকে পোস্টকার্ডটা নিয়ে হ্যারিকেনের মাথায় ধরল। রমাকান্ত হাঁ হাঁ করে উঠল, করছিস কি? চিঠিটা পুড়ে যাবে যে। রাজা বিজ্ঞের মতো হাসল, তোমরা ক্রাইম স্টোরি পড়নি ছোট কাকা? পেঁয়াজের রস দারুণ ইনভিজিবল ইঙ্কের কাজ করে। নির্ঘাত ওই অদৃশ্য কালি দিয়ে কিছু লিখে গেছে ঠাম্মা, গরমে ধরলেই ফুটে উঠবে। নীলমাধব আমতামতা করে বলল, মাকে তো আমি কোনোদিনও পেঁয়াজ ছুঁতে দেখিনি। হ্যাঁ, এখন ম্যাজিক দেখো। সকলেরই চোখ জল জল। হা হত্যসী! তাপে পোস্টকার্ড গাঢ় বাদামি হয়ে গেল, কিন্তু লেখার দেখা নেই। রাজার মুখ ক্রমে শুকিয়ে এতটুকু। তাই দেখে ভারী মজা পেয়েছে বুলবুলি। হি হি হাসছে আর বুড়ো আঙুল দেখাচ্ছে। ছেলের অপমানে মুখ গোমড়া হয়ে গেল শ্যামলীর। ফস করে কি যেন একটা বলল রমলাকে। সঙ্গে সঙ্গে ঝেঁঝে উঠেছে রমলা। মাঝখান থেকে সুমতি একটা টিপ্পনি ছুঁড়ে দিল। অমনি রমাকান্ত রেগে কাঁই। শ্যামাকান্ত যত তাকে বোঝানোর চেষ্টা করে সে তত তেড়ে তেড়ে ওঠে। সুধাকান্তর সঙ্গে রমাকান্তরও লেগে গেল জোর। সেও খুব চাল্লাচ্ছে। তিন ভাইয়ে প্রায় লাঠালাঠি হবার উপক্রম। রাতের সভা ছত্রখান হয়ে গেল। তিন ভাই নিজের নিজের ঘরে শুতে চলে গেছে, কিন্তু কারোর চোখে ঘুম নেই। উত্তেজনা থিতিয়ে গেছে বটে, তবে চিঠিটা এখনো বন মন করে ঘুরছে মাথায়। মা তাদের সঙ্গে কি খেলটাই না খেলেছেন, কিছুতেই ধরতে পারছে না কেউ। এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল সবাই। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আপনা আপনি খুলে গেছে সিন্ধু, আর ভিতরে থরে থরে সাজানো টাকা গয়না। কাক ভোরে হঠাৎ বুলবুলির ঘুম ভেঙে গেল। থেকে একটা গুনগুন ধ্বনি ভেসে আসছে না? মা বাবা অঘরে ঘুমোচ্ছে। পা টিপে টিপে ঘরের বাইরে বেরিয়ে এলো বুলবুলি। সবে হালকা হালকা আলো ফুটেছে, যেন রাত্রিকে একটু একটু করে মুছে দিচ্ছে আর একটা সকাল। পিক পিক পাখি ডেকে উঠেছে। কি নরম, কি অপরূপ যে লাগছে চারিদিক। বারান্দায় এসে শব্দটার উৎস খুঁজে পেল বুলবুলি। আধো আলো আধো অন্ধকারে মাখা বারান্দার কোণে বসে বসে কে অমন দুলে দুলে গান গাইছে? নীলমাধব জ্যাঠানা। বুলবুলি পা টিপে টিপে নীলমাধবের কাছে গেল। কি সব মুকুন্দ মুরারি, কে সব গোবিন্দ, গোপাল বাসুদেব বলে গান গাইছে নীলমাধব। চোখ বন্ধ আর জোর করা। বেশিক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারল না বুলবুলি। আলতো ঠেলা দিয়েছে নীলমাধবকে। নীলমাধব চোখ মেলে তাকালো। রমাকান্ত 10 বছরের এই ফুটফুটে মেয়েটাকে ভারী ভালো লাগে নীলমাধবের। মুখখানা যেন চারুহাসিনী বসানো। কথাবার্তা, আচার আচরণ চারুহাসিনীর কথা মনে পড়িয়ে দেয়।
হাসি হাসি মুখে নীলমাধব বলল, কি গো দিদি, এত ভোরে ভোরে উঠে পড়েছ যে? তোমার গান শুনেই তো ঘুম ভেঙে গেল। বুলবুলি থেবড়ে বসল নীলমাধবের পাশে। ওটা কি গান গাইছিলে গো জেঠু? নীলমাধবের হাসি ছড়িয়ে গেল। দূর পাগল, গান কোথায়, ও তো শ্রীহরির নাম জপ করছিলাম। শ্রীহরির নাম জপ? কই, হরি হরি তো করছিলে না। ওরে দিদি, আমি শ্রীহরির অষ্টোত্তর শতনাম জপ করছিলাম। সেটা আবার কি? ও মা, তাও জানো না? শ্রীকৃষ্ণের 108টা নাম আছে। মা বলতেন, রোজ ভোরে উঠে এই 108টা নাম জপ করে নিলে সারাটা দিন ভালো যায়। শুনবে নামগুলো? শ্রীকৃষ্ণ, শ্যাম, কানু, মধুসূদন, মুরলীধর, দর্পহারি, যশোদা দুলাল, পুণ্ডরীকাক্ষ, কালিয়া, শৌরী, গোপীজনবল্লভ, কংসহা, অচ্যুত। পুরোটা আর শোনা হয়ে উঠল না বুলবুলির। হঠাৎ মাথার ভিতরে বিড়বিড় বাজতে শুরু করেছে। 108, 108, ঠাম্মার চিঠিতে অষ্টতর শতনামের কথা বলা আছে না? নীলমাধবকে স্তম্ভিত করে দিয়ে সহসা বুলবুলি বড় ঘরের দিকে ছুটেছে, সোজা চারুহাসিনীর দেওয়াল সিন্ধুকের সামনে। সার সার 10খানা চাবি হাতলে ঝুলছে। প্রথমে 8 নম্বর চাবিটা নিল বুলবুলি। চাবি গলিয়ে উল্টো দিকে চাকা ঘোরালো 8 বার। 0 নম্বর চাবি গলিয়েছে এবার। 10 বার উল্টো দিকে চাকা ঘোরালো। তারপর 1 নম্বরের চাবি গলিয়ে 1 বার। কুট করে একটা শব্দ হলো না? দুরু দুরু বুকে বুলবুলি হাতলটা ধরল। টান দিতেই সিন্ধুক খাঁ। প্রবল আনন্দে বুলবুলি চিৎকার করে উঠল, চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। সিন্ধুক খুলে গেছে। চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক, সিন্ধুক খুলে গেছে। মুহূর্তে গোটা বাড়ি জেগে গেল। সবাই আঁকুপাকু করে দৌড়ে এসেছে। জোড়া জোড়া বিস্ফারিত চোখে দেখছে সিন্ধুকের অভ্যন্তর। ফাঁকা, বিভাগ ফাঁকা। টাকা নেই, গয়না নেই, জমি বাড়ি দলিল কিচ্ছু নেই। না, পুরো ফাঁকা নয়। দুতাকের সিন্ধুকের উপর তাকে একটা কাগজ পড়ে আছে না? শ্যামাকান্ত কাঁপা কাঁপা হাতে কাগজটা বার করল। আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বর্ধমানের শান্তিনীড় বৃদ্ধাশ্রমকে দান করিলাম। যেসব বৃদ্ধ বৃদ্ধার কেহ নাই, সন্তান সন্ততিরা থাকিয়াও নাই, আমার সঞ্চিত অর্থ এবং গয়নায় যদি তাহাদের সামান্যতম উপকারও হয়, আমি নিজেকে ধন্য মনে করিব। আমার যাবতীয় স্থাবর সম্পত্তি, জমি বাড়ি ইত্যাদি আমার মৃত্যুর পর সরকারকে গ্রহণ করিতে অনুরোধ করিতেছি। আমার শেষ বাসনা, এই বসতবাটিতে যেন একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠিত হয় এবং আমার জমির ফসল, পুকুরের মাছ অনাথ শিশুরা নিঃশর্তে ভোগ করিতে পারে। শুধু একটি শর্ত, আমার অসহায় অবস্থায় যাহারা আমাকে দেখাশুনো করিয়াছে, সেই নীলমাধব, কমলমণি এবং মানদাকে আজীবন অনাথ আশ্রমের কর্মচারী হিসাবে বহাল রাখিতে হইবে। আমার কোনো পুত্র কোনোভাবে এই আশ্রমের সহিত সম্পর্ক রাখিতে পারিবে না। ইহাই আমার অভিরুচি। 3 ভাই মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। বসন্তের মধুর সকালে তাদের চোখে নেমে এসেছে ঘন আঁধার।